आज তাপগতিবিদ্যার থার্ড ক্লাস। তোমরা বিগত 3টা ক্লাস দেখার পর এই ক্লাস দেখলে তোমাদের সুবিধা হবে। আর আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে, যে কোনো একটা তাপগতীয় সংস্থাকে যদি কিছু পরিমাণ তাপ দেওয়া হয় তবে সেই তাপ দুটি ভাবে কাজ করে বা দুটি ভাবে রূপান্তরিত হয়। একটা যে কিছু পরিমাণ তাপের কিছু অংশ এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে, আর কিছু এই গ্যাস বাহ্যিক কার্য করে। তাই তো, যে কোনো একটা সিস্টেমকে যদি কিছু পরিমাণ তাপ দেওয়া হয় তবে সেই তাপ দুটি ভাবে রূপান্তরিত হয়। একটা কিছু গ্যাসের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে, আর কিছু গ্যাস বাহ্যিক কার্য করে। অ্যাকচুয়ালি আমাদের আজকের মেন থিওরি হচ্ছে এই কোন একটা সিস্টেমকে কিউ পরিমাণ তাপ দেওয়ার জন্য সেই সিস্টেমটা কি অ্যামাউন্টের বাহ্যিক কার্য করবে, সেটাই আমাদের আজকের মেন ক্লাস, যে গ্যাস দ্বারা কৃত বাহ্যিক কার্য। কিন্তু এবার আমরা গ্যাস দ্বারা কৃত বাহ্যিক কার্য আমরা করব দুটি ভাগে। একটা হচ্ছে চাপ স্থির থাকলে গ্যাস দ্বারা কৃত বাহ্যিক কার্য, আর সেকেন্ড হচ্ছে যদি চাপ পরিবর্তনশীল হয় তাহলে সেক্ষেত্রে গ্যাস দ্বারা কৃত বাহ্যিক কার্য। তো অ্যাকচুয়ালি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানি। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে কোনো সিস্টেমকে কিউ পরিমাণ তাপ দেওয়ার জন্য সিস্টেম কিছু পরিমাণ বাহ্যিক কার্য করে, সেই অ্যামাউন্টটাই কত, সেই বাহ্যিক কার্যের অ্যামাউন্টটাই আমরা এখন আজকে বার করব। তো আমরা প্রথমটা বার করব হচ্ছে গ্যাস দ্বারা কৃত বাহ্যিক কার্য চাপ স্থির থাকলে আমরা প্রথমটা বার করবো চাপ স্থির থাকলে। ঠিক আছে, তো ধরো যে এটা একটা তাপগতীয় সংস্থা। এই তাপগতীয় সিস্টেমের মধ্যে এই যে এটা আছে পিস্টন, এবং এই পিস্টনটা ঘর্ষণহীনভাবে এখানে চলাফেরা করতে পারে। এবং তুমি ধরো যে এক্ষেত্রে পিস্টনটা আছে এ অবস্থানে আছে, এবং যেহেতু এই সিস্টেমকে একটা পিস্টন দিয়ে আমরা আবদ্ধ করে রেখেছি, সেই জন্য এই পিস্টন দ্বারা আবদ্ধ গ্যাসের একটা চাপ হবে। ধরলাম সেটা পি, যে ধরি পিস্টন দ্বারা আবদ্ধ গ্যাসের চাপ ইকুয়ালস টু পি, এবং ধরলাম যে আমরা এখানে যে পিস্টন নিয়েছি ধরি, এবং আমরা যে পিস্টন, সে পিস্টনের ক্ষেত্রফল ধরলাম আলফা, এবং পিস্টনের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে আলফা। তাহলে এই পিস্টন দ্বারা আবদ্ধ গ্যাস ভিতরে একটা চাপ হচ্ছে পি প্রয়োগ করেছে। তো এই আবদ্ধ গ্যাস দ্বারা এই আলফা ক্ষেত্রফল বিশিষ্ট পিস্টনের উপর গ্যাস একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। সেই পিস্টনের ওপর গ্যাস দ্বারা কার্যকত হবে, গ্যাস দ্বারা বাহ্যিক ঊর্ধ্বমুখী বল কত হবে, যে পিস্টনের উপর আবদ্ধ গ্যাসের দ্বারা, কিন্তু কেন এখানে আমি কিন্তু কোনো কিছু না, কারণ এখানে কিন্তু গ্যাস নিজে ওর ভিতরে বল প্রয়োগ করবে। যেমন কোনো একটা বেলুনের মধ্যে যদি আমরা গ্যাস ভরিয়ে দিই, তারপর কিন্তু আমরা কিছু করব না। এবার গ্যাস যে ভর্তি আছে বেলুনের মধ্যে, সে গ্যাস এবার ওই যে বেলুনের যে ওয়াল, তার মধ্যে এবার গ্যাস কিন্তু নিজেই ওর উপরে বাহ্যিক বল প্রয়োগ করবে। তাই তো, তাহলে পিস্টনের ওপর আবদ্ধ গ্যাসের দ্বারা ঊর্ধ্বমুখী বল মানে এফ কত হয়, আমরা জানি যে বল ইকুয়ালস টু হয় চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে পিস্টনের উপর আবদ্ধ গ্যাসের দ্বারা ঊর্ধ্বমুখী বল কত হবে, চাপ ইন্টু হচ্ছে ক্ষেত্রফল আলফা। তাহলে এই আবদ্ধ গ্যাস ওর চাপ আছে, এবং এই চাপটা আলফা
ক্ষেত্রফল বিশিষ্ট পিস্টনের উপর পি ইন্টু আলফা পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। যদি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এবার তাহলে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলে এবার এই পিস্টনটা খানিকটা প্রসারিত হবে এবং ধরলাম যে সেই পিস্টনটি প্রসারিত হওয়ার জন্য এ থেকে বিতে গেল। মানে কি, যে অ্যাকচুয়ালি পিস্টন তো একা একাই এভাবে যেতে পারবে না। এই সিস্টেমকে যদি আমরা কিছু পরিমাণ আমরা বাহ্যিকভাবে যদি আমরা হিট প্রয়োগ করি, তবে তাপ প্রয়োগ করার জন্য সেই গ্যাস এবার ও নিজেই কিছু পরিমাণ বাহ্যিক কার্য করলো। আমরা কী করে বুঝলাম আমার বাহ্যিক কার্য করলো? কারণ পিস্টনটা এ থেকে বিতে গেল, তার মানে পিস্টন এ থেকে বিতে গেল, মানে পিস্টনে একটা সরণ ঘটলো। ধরলাম যে সেই সরণ হচ্ছে এক্স। তাহলে পিস্টন ওপর গ্যাস দ্বারা একটা বাহ্যিক কার্য হওয়ার জন্যই পিস্টনটা এ থেকে বেঁধে গেল। তাহলে পিস্টনের ওপর গ্যাসের দ্বারা বাহ্যিক কার্য কত হবে? তাহলে গ্যাসের দ্বারা বাহ্যিক কৃতকার্য কত হবে? কার্য বলতে কি বোঝায়? ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে, তাহলে গ্যাসের দ্বারা বাহ্যিক কার্য মানে কার্য বলতে বোঝা হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে এখানে বল কত হয়েছে? এফ ইন্টু এক্স। এখানে কিন্তু চাপের কোনো পরিবর্তন হয়নি, কারণ এটা আমাদের চাপ স্থির থাকলে আমরা করছি। তাহলে গ্যাসের দ্বারা বাহ্যিক কার্য কত হবে? এই গ্যাসের দ্বারা পিস্টনের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল ইন্টু কতটা সরণ ঘটলো, তাহলে এই এক্সটাকে সরণ। তাহলে গ্যাসের দ্বারা বাহ্যিক কার্য কত হবে? প্রযুক্ত বল ইন্টু সরণ, এফ ইন্টু এক্স। এবার ডাব্লিউ ইকুয়ালস টু এফ মানে কত পেয়েছি আমরা? পি ইন্টু আলফা ইন্টু এক্স। এই আলফা ইন্টু এক্স, এই যে আলফা ইন্টু এক্স, এই আলফা ইন্টু এক্সকেই আমরা বলবো V2 মাইনাস V1। যে V1টা কি? তুমি ধরো যে যখন পিস্টন এখানে ছিল, তাহলে এখানে থাকাকালীন গ্যাসের আয়তন ছিল কতটা? এই এতটা। যখন পিস্টন ছিল এ অবস্থানে, তখন গ্যাসের আয়তন ছিল এই টোটালটা। এবার যখন পিস্টন এক্স পরিমাণ সরণ হয়ে যখন গেল বি অবস্থানে, তখন গ্যাসের আয়তন কত হলো? V2। মানে এই এতটা হচ্ছে V1 এবং এই টোটালটা হচ্ছে V2। মানে এই এতটা হচ্ছে V1, এতটা হচ্ছে V1। আর এবার যখন পিস্টন গেল, তাহলে এই টোটাল, তাহলে সিস্টেমের আয়তন কত হলো? এই টোটালটা হচ্ছে V2। তাহলে আমরা এই V2 মাইনাস V1 ইকুয়ালস টু আমরা কী বলবো? এই এতটুকুটার কি ক্ষেত্র আয়তন, তাই তো? আগে যখন ছিল এই অবস্থানে তখন ছিল V1 এই টোটালটা। এবার যখন গেল পিস্টন এক্স পরিমাণ সরণ হয়ে যখন গেল বি অবস্থানে, এখন তাহলে গ্যাসের কি আয়তন? এই টোটালটা। কেন আমরা কি জানি? গ্যাসের তো কোনো নির্দিষ্ট আয়তন নাই, যে পাত্রে রাখি সেই পাত্রেরই ও আয়তন দখল করে বা ধারণ করে। তাহলে এবার এতে থাকাকালীন এটা ওর ছিল গ্যাসের আয়তন। যখন গেল বিতে এই পিস্টন যখন গেল বিতে, তাহলে এখন কত গ্যাসের আয়তন? এই টোটালটা। তাহলে এই V2 মাইনাস V1, V2 মাইনাস এই টোটাল V2 থেকে যদি V1 বাদ দিয়ে দিই, তাহলেই আমরা পেয়ে যাব যে কতটা গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেয়েছে কতটা? ছিল V1, টোটাল হলো V2, তাহলে বৃদ্ধি পেলে কত? V2 মাইনাস V1। তাহলে V2 মাইনাস V1 বলতে কী বোঝায়? এই এতটা হচ্ছে বৃদ্ধি। তাহলে এতটার কত আয়তন হবে? এই এতটুকুর আয়তনটা কত হবে? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে V2 মাইনাস V1টাই কী বোঝাচ্ছে? এই এতটুকুর আয়তন, মানে যেটাই আয়তন বৃদ্ধি। তাহলে এই এতটুকু আয়তনটা কত হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আলফা ইন্টু এক্স। এই আলফা ইন্টু এক্স মানে কত? V2 মাইনাস V1। তাহলে এই যে আলফা ইন্টু এক্স, এই জায়গায় কী বসাবো? V2 মাইনাস V1। তবে ডাব্লিউ ইকুয়ালস কত হবে? P ইন্টু V2 মাইনাস V1 হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্যাস দ্বারা কৃত বাহ্যিক কার্য। গ্যাস দ্বারা কেন? গ্যাস কিন্তু এবার নিজে বাহ্যিক কার্য করছে। আমাদের কাজ কি? আমাদের কাজ শুধুমাত্র কিছু পরিমাণ হিট ওকে দেওয়া, তো হিট দেওয়ার জন্য সেই কি হিটটাই দুটো ভাগে কাজ করছে। একটা এদের মধ্যে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে, এবং ইন্টারনাল এনার্জি কি সেটা আমরা এর আগের
ক্লাসেই পড়েছি, এই ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে আর কিছু পরিমাণ গ্যাস নিজে বাহ্যিক কার্য করে, নিজে গ্যাস দ্বারা। তাহলে গ্যাস নিজে বাহ্যিক কার্য করছে, তাহলে গ্যাস কি অ্যামাউন্টের বাহ্যিক কার্য করবে, সেটাই হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু ভি2 মাইনাস ভি1। তাই ডাব্লিউ ইকুয়ালস টু আমরা এটাকেই কি লিখব, পি ইন্টু হচ্ছে ডিভি। এই ডিভিটাই আমরা কি বলবো, যে ডিভি বলতে বোঝাচ্ছে এই আয়তনের পরিবর্তন, মানে অ্যাকচুয়ালি এই ভি2 মাইনাস ভি1 এটাকেই আমরা ডিভি লিখতে পারি, ডিভি। তাহলে পি ডিভি কী হলো, গ্যাস দ্বারা হচ্ছে কার্য, গ্যাস দ্বারা কার্য। এবার এখানে একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে, এখানে একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে। কি ব্যাপার, যে অ্যাকচুয়ালি যদি গ্যাস নিজে কাজ করে, যদি গ্যাস নিজে কাজ করে, তবে গ্যাস দ্বারা কার্যকে আমরা কি বলি, ধনাত্মক কার্য, এবং গ্যাসের ওপর যে কার্য তাকে আমরা বলি ঋণাত্মক কার্য। ব্যাপারটা কি কি বললাম, গ্যাস দ্বারা কার্য, গ্যাস দ্বারা কার্য এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, গ্যাস দ্বারা কার্য হচ্ছে পজিটিভ। আর গ্যাসের ওপর কার্য এটা হচ্ছে বাই দ্য গ্যাস, এটা অন দ্য গ্যাস। এবার গ্যাসের ওপর কার্য, এবার গ্যাসের ওপর কার্য, গ্যাসের ওপর কার্য, গ্যাসের ওপর কার্য এটাই হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে মাইনাস। গ্যাস দ্বারা কার্য হচ্ছে পজিটিভ এবং গ্যাসের ওপর কার্য হচ্ছে নেগেটিভ। তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি গ্যাস দ্বারা কার্য কেন পজিটিভ, গ্যাস দ্বারা কার্য কেন পজিটিভ। দেখো এখানে পি তো কনস্ট্যান্ট, এখানে দেখো তাহলে ভালো বুঝতে পারবে যে ডাব্লু মানে হচ্ছে পি ইন্টু ডিভি, যেখানে পি হচ্ছে চাপ, কিন্তু এখানে চাপ তো কনস্ট্যান্ট, এখানে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা স্থির চাপের ক্ষেত্রে। তাহলে পি তো কনস্ট্যান্ট, তাহলে একমাত্র ভ্যারি কে করবে, এই ডিভিটাই ভ্যারি করবে। কেন, যদি পিস্টন যদি আরও যদি বেশি হয় বা যদি সামান্য কম হয়, তাহলে একমাত্র আয়তনের পরিবর্তনটা এখানে ভেরিয়েবল কোয়ান্টিটি। তাহলে এখানে ডাব্লু মানে পি ডিভি, তো এখানে পি তো কনস্ট্যান্ট, কিন্তু এখানে ডিভি। যদি ভালো করে মনে রাখো যে যদি বলা হয় গ্যাস দ্বারা কার্য মানে গ্যাস নিজে কাজ করেছে, তাহলে আমি এই সংস্থাকে যদি আমরা হিট প্রয়োগ করি, তবে গ্যাস যদি নিজে কাজ করে তাহলে কী করবে, তাহলে গ্যাস নিজে কাজ করা মানে গ্যাস এই পিস্টনের উচ্চতাকে বাড়াবে। তার মানে গ্যাস যদি নিজে কাজ করে, তাহলে গ্যাস যদি নিজে কাজ করে, তাহলে সেক্ষেত্রে গ্যাস নিজে কাজ করলে তার আয়তনের পরিবর্তনটা কী হবে, পজিটিভ, তাই তো। যদি বলা হয় গ্যাস নিজে কাজ করেছে, তাহলে কি গ্যাস নিজে তার ইচ্ছায় এই পিস্টনকে উপরে করেছে, তাহলে গ্যাস যদি নিজে কাজ করে তাহলে গ্যাস নিজে কি ওই পিস্টনকে উপর দিকে ওঠাবে, তাহলে সেক্ষেত্রে এই আয়তনের পরিবর্তন কী হবে, ধনাত্মক, মানে আয়তনের পরিবর্তন হবে। ফলে ডিভি যদি হয় পজিটিভ, তাহলে ডাব্লিউ কী হবে, পজিটিভ। এবার গ্যাসের ওপর কার্য, এবার তুমি ধরো যে এটা নাই, এটা নাই, এটা নাই, এবার এটা ঠিক আগের ইনিশিয়াল অবস্থা। এবার যদি বলা হয় গ্যাসের ওপর কার্য, তাহলে গ্যাসের ওপর কার্য মানে কি, এবার আমি কি করব, গ্যাসের ওপর কাজ করব, মানে এবার আমি নিজে পিস্টনের উপরে বল প্রয়োগ করব। তাই যদি বল প্রয়োগ করি তাহলে আমরা কি দেখব, আমরা দেখব যে এই পিস্টনটা এবার নিচের দিকে নেমে গেছে। তাই যদি নিচের দিকে নেমে যায় তাহলে এই ডিভি মানে কি, এই আয়তনের পরিবর্তন কী হবে, নেগেটিভ। কেন, তখন তাহলে ভি1 এটা হচ্ছে ভি2, তাহলে ভি1-এর রেসপেক্টে ভি2 কী হবে, কম, ভি2 কী হবে, কম। তো ভি1 ছিল বেশি, ভি2 হচ্ছে কম, তাহলে এই ভি2 মাইনাস ভি1 কী হবে, নেগেটিভ। তাহলে গ্যাসের ওপর কাজ করলে তার আয়তন হবে সংকোচন, তাহলে আয়তন যদি সংকোচন হয় তার ডিভিটা কী হবে, ডিভি হবে নেগেটিভ। ডিভি নেগেটিভ হলে তাহলে কার্য কী হবে, নেগেটিভ, ডিভি হচ্ছে নেগেটিভ। তাহলে গ্যাস দ্বারা কার্য, গ্যাস যদি নিজে কাজ করে তাহলে গ্যাসের আয়তন প্রসারণ ঘটবে, তাই ডিভি কী হবে, পজিটিভ, তবে ডাব্লিউ হবে পজিটিভ।
কিন্তু যদি গ্যাসের ওপর কাজ করা হয়, তাহলে ওর আয়তনটা হবে সংকোচন, তাই ডিভি কী হবে নেগেটিভ। তাহলে গ্যাসের ওপর কার্য হচ্ছে নেগেটিভ। গ্যাসের দ্বারা গ্যাস নিজে কাজ করছে তাহলে পজিটিভ, কেন ওর আয়তন বাড়াচ্ছে। আর গ্যাসের ওপর যদি আমি কাজ করি তাহলে কি করবো, আমি যদি প্রেশার দিই, আমি যদি বল অ্যাপ্লাই করি তাহলে আয়তনটা কমবে। তাহলে আয়তন কমা মানে ওটা হবে নেগেটিভ, মানে ডিভি কত হবে নেগেটিভ, কেন ভি টু কী হবে V1 সাপেক্ষে V2 কমে যাবে, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে গ্যাসের ওপর কার্য হচ্ছে নেগেটিভ। এবার তোমাদের যদি বলা হয় কেমিস্ট্রিতে কিন্তু উল্টা আছে। কেমিস্ট্রিতে কী ধরা হয়, গ্যাস দ্বারা কার্য হয় নেগেটিভ আর গ্যাসের ওপর কার্য হয় পজিটিভ। মানে আমরা ফিজিক্সে যা পড়ি এই জিনিসে কিন্তু কেমিস্ট্রিতে কী হয় উল্টা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কখনোই সেটা উল্টা না, যে ফিজিক্সে গ্যাস দ্বারা কার্য পজিটিভ আর কেমিস্ট্রিতে গ্যাস দ্বারা কার্য হচ্ছে নেগেটিভ। এই দুটা, তার মানে তোমরা বলবে তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি তাহলে থার্মোডাইনামিক্স আলাদা, তাপগতিবিদ্যা কি আলাদা? আলাদা কনসেপ্ট না, অ্যাকচুয়ালি কনসেপ্টটা সম্পূর্ণ একই, কিন্তু মেন হচ্ছে ফিজিক্সের চিন্তা ভাবনা আলাদা আর আমাদের কেমিস্ট্রিতে চিন্তা ভাবনা আলাদা। কি বললাম? অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ফিজিক্সের ক্ষেত্রেও যেভাবে প্রযোজ্য এবং কি কেমিস্ট্রিতেও সেভাবেই প্রযোজ্য, মানে একই, সম্পূর্ণ রেজাল্ট একই আসবে। ফিজিক্সের ম্যাথ করলেও যা আসবে কেমিস্ট্রির ম্যাথ করলেও সেম আসবে। কিন্তু মেন হচ্ছে এখানে প্রবলেম কোথায়, প্রবলেম হচ্ছে চিন্তা ভাবনার। গ্যাস দ্বারা কার্য ফিজিক্সে পজিটিভ বাট কেমিস্ট্রিতে নেগেটিভ। গ্যাসের ওপর কার্য ফিজিক্সে নেগেটিভ কিন্তু কেমিস্ট্রিতে পজিটিভ। কেন? চিন্তা ভাবনা পার্থক্য। কী চিন্তা ভাবনা? কেমিস্ট্রিতে ধরা হয় যদি আমরা কোনো একটা সিস্টেমের উপর যদি কাজ করি, যদি আমরা সিস্টেমের ওপর কাজ করি তাহলে সেটা হচ্ছে পজিটিভ। কেন? যে বিভিন্ন তোমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন সাবস্টেন্স নিয়ে তার উপর কাজ করা হয়, তাহলে কেমিস্ট্রিতে সিস্টেমের ওপর কাজ করা মানে হচ্ছে হ্যাঁ যে আমরা পজিটিভ কাজ করছি। সিস্টেমের ওপর কাজ করা মানে হচ্ছে পজিটিভ কাজ। কিন্তু সিস্টেমের গ্যাস মানে কি সিস্টেমের ওপর কাজ করা মানে কী ধরা হয় কেমিস্ট্রিতে পজিটিভ। কেন? আমরা সিস্টেমের ওপরই কাজ করি, সেই জন্য সিস্টেমের ওপর কাজ করা মানে পজিটিভ। কিন্তু আমরা কি করি, আমরা ফিজিক্সে আমরা করি যে গ্যাস দ্বারা কার্য। কেন? আমরা যদি বলি যে আমাদের কাছে কোনো যন্ত্র আছে, হ্যাঁ আমাদের কাছে কোনো যন্ত্র আছে, তাহলে আমরা কি চাই? আমরা চাই যে ওই যন্ত্র নিজে আমাদেরকে বাহ্যিক কার্য দিক, যন্ত্র নিজে আমাদেরকে তার ফলাফল দিক। তার মানে যে আমরা ফিজিক্সে কোনো যন্ত্রের কাছ থেকে কি চাই যে ভাই তুমি কাজ করো, তুমি নিজে কাজ করে আমাদেরকে শক্তি দাও। তার মানে যে কেমিস্ট্রিতে ধরা হয় যে আমরা সিস্টেমের ওপর কাজ করি ফলে পজিটিভ, আর ফিজিক্স কী চাই? ফিজিক্স চাই হচ্ছে কোনো যন্ত্র নিজে কাজ করুক ফলে ও নিজে পজিটিভ কাজ করুক, ফলে নিজের কি শক্তি লস করে আমাদেরকে সেই শক্তি দিক। দুটো মেন চিন্তা ভাবনাটা সামান্য আলাদা, সেই জন্যই প্লাস মাইনাসটা ওখানে উল্টা, ফিজিক্স আর কেমিস্ট্রিটা উল্টা, কিন্তু ব্যাপারটা একই, সম্পূর্ণ ঘটনা একই। যে আমরা কি ধরি যে কেমিস্ট্রিতে সিস্টেমের ওপর কাজ করছি মানে পজিটিভ, কিন্তু ফিজিক্স কী চাই? ফিজিক্স চাই হচ্ছে কোনো একটা যন্ত্রের উপর যদি কাজ করি বা আমরা চাই যে যন্ত্র নিজে কাজ করে আমাদেরকে দিক। সাপোজ কোনো ফ্যান চলছে, তাহলে আমরা কি চাই যে ফ্যান নিজে কাজ করুক। তাহলে ফ্যান কি নিজে কাজ করবে মানে কি? তাহলে ফ্যান নিজে ধনাত্মক কাজ করবে, ফলে ফ্যানের শক্তি লস, তাহলে ওই শক্তি কি যাতে আমরা পাই। এটাই যে অ্যাকচুয়ালি যে ফিজিক্সে আমরা চাই যে যন্ত্র আমাকে কিছু কার্য দিক, যন্ত্র আমাকে কিছু শক্তি দিক, ফলে যন্ত্র নিজে বাহ্যিক কার্য করবে, ফলে যন্ত্রের শক্তি লস হবে, ওই শক্তি আমাদেরকে দিবে। ফলে আমরা কি পড়ি ফিজিক্সে যে যন্ত্রের দ্বারা কার্য মানে ও পজিটিভ। কেন? যাতে আমরা ওর এফেক্টটা পাই। কিংবা তুমি এভাবেও বলতে পারবে যদি গ্যাস দ্বারা কার্য মানে কি গ্যাস নিজে কাজ করছে, ফলে কি গ্যাসের কি ওর আয়তনটা বাড়াবে, গ্যাস নিজে বাড়াবে, ফলে গ্যাসের দ্বারা হচ্ছে পজিটিভ কার্য। আর যদি গ্যাসের উপর কাজ করা হয় তাহলে ওর আয়তনটা কমবে, তাহলে ওটা হবে নেগেটিভ কার্য। তাহলে যে গ্যাস দ্বারা কৃত বাহ্যিক কার্য কত হয়? W = P dV,
যেখানে চাপ হচ্ছে কনস্ট্যান্ট এবং ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তনটা বা আয়তনের বৃদ্ধিটা অবশ্যই। আর গ্যাস দ্বারা কার্য, গ্যাস নিজে কাজ করেছে, তাহলে গ্যাস নিজে আয়তন বাড়িয়েছে, তাহলে ওটা হবে পজিটিভ ওয়ার্ক। আর যদি গ্যাসের ওপর কাজ করা হয় তাহলে গ্যাসের আয়তনটা কমানো হচ্ছে, তাহলে ওটা হবে নেগেটিভ ওয়ার্ক। এবার আমরা করবো হচ্ছে, তাহলে এটা হলো চাপ স্থির থাকলে। এবার আমরা করবো হচ্ছে পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাকে এটা পড়তে হবে যে গ্যাস দ্বারা কার্য হচ্ছে পিডিভি এবং গ্যাস দ্বারা কার্য পজিটিভ এবং গ্যাসের ওপর কার্য হচ্ছে নেগেটিভ। মানে অ্যাকচুয়ালি আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন বৃদ্ধি পেলেই কি বলবে, আয়তন মেন এটা, যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে আয়তন বৃদ্ধি পেলেই বলবে যে গ্যাস নিজে কাজ করেছে, তাহলে ডেল ভিটা হচ্ছে পজিটিভ, তাহলে ডাব্লু পজিটিভ, তাহলে গ্যাসের দ্বারা কার্য হচ্ছে পজিটিভ। আর যদি আমরা কি দেখি যে গ্যাসের এবার আয়তনটা কমেছে, তাহলে গ্যাসের আয়তন কমেছে মানে কি, তাহলে এবার আমরা কাজ করেছি, মেন এটা। যদি দেখো যে গ্যাসের আয়তনটা বাড়ছে তার মানে কি গ্যাস নিজে কাজ করছে, ফলে ডেল ভি পজিটিভ বা ডাব্লু পজিটিভ। এবার যদি দেখি আমরা যে গ্যাসের আয়তনটা কমছে তার মানে কি এবার গ্যাসের ওপর আমরা কাজ করেছি, তাহলে গ্যাসের ওপর আমরা কাজ করা মানে তাহলে গ্যাসের হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। মানে আয়তনটা যখন আমরা কাজ করেছি তাহলে গ্যাসের আয়তনটা কমছে, মানে ডেল ভি কে নেগেটিভ, ফলে গ্যাসের উপর কার্য হচ্ছে নেগেটিভ। এবার হচ্ছে পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে, তোমরা এটা অবশ্যই টুকে নেবে। এবার হচ্ছে পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে, এটাও খুব সহজ। এবার হচ্ছে গ্যাস দ্বারাই কৃত বাহ্যিক কার্য, কিন্তু এবার পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে একটা গ্রাফ আঁকছি, পিভি গ্রাফ। পিভি গ্রাফ কেমন হয় তোমরা সবাই জানো, এরকম হয় পিভি গ্রাফ, এরকম হয় পিভি গ্রাফ। এবং এই পয়েন্টে তুমি ধরো যে স্থানাঙ্ক P1, V1 এবং এই পয়েন্টে ধরো তুমি স্থানাঙ্ক P2, V2। তার মানে এটা কি আমাদের আয়তনের অক্ষ, তাহলে এটা আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2 হলো। দেখো এখানে P1 এখানে P2, কিন্তু মানে এখানে P1 V1 P2 V2, তার মানে এখান থেকে এই পয়েন্টে আসার জন্য গ্যাসের চাপ এবং আয়তন দুটারই পরিবর্তন হয়েছে। তার মানে এটা আমাদের পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে। দেখো এখানে আয়তন বৃদ্ধি হয়েছে না কমেছে, এখানে আয়তন বৃদ্ধি পেয়েছে। দেখো আয়তন কেন, এখন তো যেটা এক্স অ্যাক্সিস ওটাই কি বোঝাচ্ছে আয়তনটা, তাহলে আয়তন ছিল এতটা, আয়তন হয়ে গেল এতটা, তার আয়তন বৃদ্ধি কত হয়েছে V2 - V1, তাই তো। আয়তন ছিল V1, আয়তন হয়ে গেল V2, তাহলে আয়তন বৃদ্ধি হয়েছে কতটা V2 - V1। এবারে পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে তোমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে তোমরা কৃতকার্য করেছো, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য। এবার তোমরা কী করছো, পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে কৃতকার্য, এটা গ্যাসের ক্ষেত্রে। তো তোমরা ধরতে পারো যে যদি এই পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে যদি আমরা খুবই একটা ক্ষুদ্র পয়েন্ট নিই, মানে যদি আমরা খুব একটা ক্ষুদ্র কিনি, এটা কি যদি খুবই ক্ষুদ্র যদি আয়তন নিই ডিভি, যদি খুবই ক্ষুদ্র আয়তন নিই তবে খুবই ক্ষুদ্র আয়তনের ক্ষেত্রে চাপটা কি, চাপটা প্রায় কনস্ট্যান্ট। তোমরা এটা করেছিলে কিন্তু যে অ্যাকচুয়ালি পরিবর্তনশীল বলের দরুন কৃতকার্য বার করার ক্ষেত্রে আমরা খুবই একটা ক্ষুদ্র সরণের জন্য বলটা কনস্ট্যান্ট নিয়েছিলাম, কেন অ্যাকচুয়ালি খুবই কি ক্ষুদ্র সরণে বলটা প্রায় কনস্ট্যান্ট। ঠিক তেমন এক্ষেত্রেও যে পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্য বার করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা খুবই একটি ক্ষুদ্র নেব অংশ, এই খুবই স্মল অ্যামাউন্টের আয়তন পরিবর্তন করার দরুন প্রায় একটা কনস্ট্যান্ট প্রেশার কাজ করে, একটা কনস্ট্যান্ট প্রেশার কাজ করে। তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে এই ডেল ভি পরিমাণ, ক্ষুদ্র ডেল ভি পরিমাণ আয়তন পরিবর্তন করার দরুন কার্য কত হবে, W = PdV। সো ইন্টিগ্রেশন V1 থেকে V2 করলে কত হবে, এটাই হয়ে গেল।
মানে যখনই বলবে পরিবর্তনশীল চাপ তখন তোমাকে করতে হবে ইন্টিগ্রেশন। যে তাহলে P1 থেকে P2 হলো, V1 থেকে V2 হলো, তাহলে এক্ষেত্রে এই ধরলাম যেটা ক্যাপিটাল A থেকে B পয়েন্টে এই সিস্টেমটা আসার জন্য তাহলে চাপ চেঞ্জ হয়েছে, আয়তন চেঞ্জ হয়েছে, কিন্তু আমাকে বার করতে হচ্ছে পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে কৃতকার্য। ফলে আমরা কি ধরবো, আমরা স্মল একটা ধরবো ডিভি। এই স্মল ডিভি আয়তনে, মানে এই স্মল ডিভি আয়তন বৃদ্ধির ক্ষেত্রে চাপটা কি প্রায় কনস্ট্যান্ট। তার মানে এই ডিভি পরিমাণ আয়তন বৃদ্ধি করতে কত লাগবে কৃতকার্য, পিডিভি। আমরা এর আগেই বললাম পিডিভি। কিন্তু এক্ষেত্রে তাহলে যেহেতু পরিবর্তনশীল, ফলে কি আমরা কিন্তু এটা করলাম যে ক্ষুদ্র পরিমাণ ডিভি আয়তনের জন্য কত কার্য পিডিভি। তবে ইন্টিগ্রেশন V1 থেকে V2 করলে আমরা টোটাল কার্য পেয়ে যাব। হলো, এটা কি আমাদের পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে কৃতকার্য। W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন V1 থেকে V2 পিডিভি। এখানে এই স্মল অ্যামাউন্ট ধরা হলে কেন, একটা কনস্ট্যান্ট প্রেশার পাওয়ার জন্য। ক্লিয়ার? এবার হলো এটা। এবার এই চাপ এবং আয়তনের যে লেখচিত্র, এই চাপ এবং আয়তনের যে লেখচিত্র, এখানে আরেকটা জিনিস বলে দিই। এই যে এটা কি চাপ এবং আয়তনের যে লেখচিত্র, এই চাপ এবং আয়তনের লেখচিত্রের অধিকৃত অঞ্চলের যে ক্ষেত্রফল, এটাকেই আমরা কি বলি আবার কৃতকার্য। কেন? যদি ধরো যে তোমাকে এই এতখানি অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে এতখানি অঞ্চলের ক্ষেত্রফল বার করা মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ধরো যে এটা কি দৈর্ঘ্য আছে কত, এটা আমাদের চাপটা কি দৈর্ঘ্য কোনটা, এটা হচ্ছে দৈর্ঘ্য আছে, চাপ কেন, এটা হচ্ছে চাপ বোঝাচ্ছে। আর এটা কি আছে, প্রস্থ কত আছে, আয়তন। তাই দেখো তাহলে এই অধিকৃত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে চাপ ইন্টু আয়তন। এই চাপের একক কী হয়, চাপের একক হয় নিউটন পার মিটার স্কোয়ার। অ্যান্ড ভি মানে আয়তন, এর একক কী হয় মিটার কিউব। এটা কাটলো, তাহলে নিউটন ইন্টু মিটার মানে কি বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ বলতে কী বোঝায়, কার্য মানে জুল। তার মানে এই পি এবং পিভি লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চলের যে ক্ষেত্রফল, ওটাই আবার আমরা কি বুঝাই কৃতকার্য। তার মানে এখান থেকে, মানে এ অবস্থান থেকে যদি বি অবস্থানে যাই, যদি এ থেকে বিতে যায়, তবে কৃতকার্য কত হবে, ইন্টিগ্রেশন V1 থেকে V2 ইকুয়ালস পিডিভি। আবার এটাই বলতে কি বোঝায়, এই V1 এ বি V2 কি এই অধিকৃত অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এটা মানেই আবার আমরা কি লিখব, যে এ বি V2 V1 অধিকৃত অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে কার্য হলো। আবার এই কৃতকার্যটাই বলতে বোঝায় এই গ্রাফ দ্বারা অধিকৃত অঞ্চলের ক্ষেত্রফল। হলো, এগুলো সব আমাদের অঙ্কতে কাজে লাগবে। এবং তোমার এটা হয়তো 1 নম্বরের SAQ বা MCQতে আসতেও পারে, যে পি এবং ভি লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চলের ক্ষেত্রফল মানেই আমাদের কার্যকে নির্দেশ করে। এবার আরও কিছু আছে প্রসেস, যেমন আমরা বার করব হচ্ছে সমচাপী প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস, সম আয়তনী প্রক্রিয়া, আইসোকোরিক প্রসেস, আরেকটা হচ্ছে আবর্ত প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস। এগুলো সব বলা হয়েছিল এর আগে। প্রথম যেটি বলে হচ্ছে সমচাপী প্রক্রিয়া, এখানে আমরা কী বলি, আইসোবারিক প্রসেস। সমচাপীয় প্রক্রিয়া বলতে কি বোঝায়, এখানে হচ্ছে চাপ থাকে স্থির। তোমরা নাম দেখেই বুঝতে পারছো, সমচাপী প্রক্রিয়া মানে চাপ থাকে স্থির। তাই সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ কেমন হবে, এটা পি, যদি এটা ভি হয়, তাহলে সমচাপীর ক্ষেত্রে গ্রাফ হবে কেমন,
এই ভি অক্ষের সমান্তরাল বা পি অক্ষের সঙ্গে লম্ব। সমচাপ মানে দেখো দেখো এখানে আয়তন আলাদা, এখানে আয়তন আলাদা, এখানে আলাদা আয়তন, এখানে আলাদা আয়তন, কিন্তু দেখো চাপটা কি, চাপটা কিন্তু হচ্ছে সমান। দেখো প্রত্যেকটা লাইন কি সমান্তরাল। এই আয়তনেও যা চাপ বোঝাচ্ছে, এই আয়তনেও সেম চাপ বোঝাচ্ছে, এই আয়তনেও সেম চাপ বোঝাচ্ছে। তাহলে সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে বা আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে পি এবং ভি এর গ্রাফ কেমন হবে? ভি অক্ষের সমান্তরাল বা পি এর সঙ্গে লম্ব। নেক্সট আমরা কি করব? সম আয়তনী প্রক্রিয়া। সম আয়তনী প্রক্রিয়া একে কি আমরা, একে বলি আমরা আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো, এখানে হচ্ছে আয়তন স্থির, এখানে থাকবে হচ্ছে আয়তন থাকবে স্থির, আয়তন স্থির। তার মানে এর গ্রাফ কী হবে? এটা পি, এটা ভি, তাহলে এটা হবে ভি অক্ষের সমান্তরাল, ভি অক্ষের লম্ব বাট পি অক্ষের সমান্তরাল। সম আয়তনী মানে আয়তনটা কনস্ট্যান্ট। দেখো যে যদি বলি এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, দেখো এই পয়েন্টের ক্ষেত্রে এই এতটা আয়তন, এতটা চাপ। এই পয়েন্টের ক্ষেত্রে এতটাই আয়তন, এতটা চাপ। এই পয়েন্টের ক্ষেত্রে এতটাই আয়তন, এতটা চাপ। আবার এই পয়েন্টের ক্ষেত্রে এতটাই আয়তন, আবার এতটা চাপ। দেখো তাহলে সম আয়তনী প্রসেসের ক্ষেত্রে আয়তন কিন্তু একই আছে, কিন্তু চাপটা কিন্তু আস্তে আস্তে ভ্যারি করছে। তো সম আয়তনী প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে? পি অক্ষের সমান্তরাল বা ভি অক্ষের সঙ্গে লম্ব। এবার নেক্সট হচ্ছে আমাদের আবর্ত প্রক্রিয়া। আবর্ত প্রক্রিয়া এটা এর আগে সেকেন্ড ক্লাসে বলা কি থার্ড ক্লাসে বলেছিলাম আমি। আবর্ত প্রক্রিয়া, আবর্ত সাইক্লিক প্রসেস বলতে কি বোঝায়? সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস পিভি, সাইক্লিক প্রসেস বলতে বোঝায় যে যদি কোনো একটা তাপগতীয় সংস্থার ক্ষেত্রে সাপোজ আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করলাম, যদি পুনরায় যদি আমরা আবার সেই পয়েন্টেই ফিরে আসি, মানে যদি আমরা আবার যদি সেম আমরা তাপগতীয় সংস্থার যে অবস্থা থেকে শুরু করেছিলাম, যদি আমরা পুনরায় যদি সেই অবস্থাতে ফিরে আসি, তবেই তাকে আমরা কি বলি? আবর্ত প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। তাহলে তুমি দেখো যে আমি গেলাম A1Bতে গেলাম, বাট ফিরলাম কি B2এতে ফিরলাম। তাহলে আমাকে বলো, আমি এটা বলেছিলাম, এটা আমি সম্ভবত এর আগের ক্লাসে হয়তো বলেছিলাম যে পি এবং ভি এদের গ্রাফের যে ক্ষেত্রফল ওটাই বুঝায় কৃতকার্য। তাহলে বলো A1B এক্ষেত্রে আমাকে বলো এর নাম দেওয়া হচ্ছে সি, এর নাম ডি। তাহলে বলো A1B, তাহলে A থেকে 1 হয়ে বি যাওয়ার ক্ষেত্রে কৃতকার্য কত হবে? মানে আমরা বলবো যে WA1B। তাহলে এ থেকে বিতে যাবো, বাট ভায়া 1, এই 1 হয়ে গেলে তাহলে আমার কার্য কত হবে? A1BDC এর ক্ষেত্রফল, তাই তো? তার মানে হচ্ছে WA1Bতে যেতে কার্য কত হবে? A1BDC এর ক্ষেত্রফলটা। তাহলে A1BDC এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। কিন্তু এবার বলো, যদি বলি আমরা এবারে বি থেকে 2 হয়ে যদি এতে পৌঁছাতে চাই, বি থেকে 2 হয়ে যদি এতে পৌঁছাতে চাই, তাহলে কার্য কত হবে? এই যে B2ACD এর নিচের ক্ষেত্রফলটা WA2B কত হবে? এটা হবে B
টু এ সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। দেখো তো এ পয়েন্ট আর বি পয়েন্ট কি সেম পয়েন্ট, কিন্তু কৃতকার্য করার পথ আলাদা, ফলে পথ আলাদা হওয়ার জন্য ওদের কৃতকার্য কী হচ্ছে আলাদা। সেই জন্যই এই কার্যকে আমরা কি বলি পাথ ফাংশন। এটা আমি এর আগের দিন হয়তো বলেছিলাম, অবশ্যই হ্যাঁ বলেছিলাম। তার মানে WA1B, কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে দেখো যখন A1B গেছে তখন কিন্তু আয়তন বৃদ্ধি হয়েছে। দেখো যখন A1B গিয়েছে তখন কিন্তু আয়তন বৃদ্ধি হয়েছে, A1B যাওয়া মানে আয়তনটা বৃদ্ধি পাওয়া। তার মানে A1B মানে হচ্ছে ধনাত্মক কার্য, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ক। কিন্তু দেখো যখন B2A-তে এসছে তখন কিন্তু আয়তনটা কমেছে, এই যে আয়তন কিন্তু কমেছে, তাই WA2B-কে আমরা কি বলবো, এটা বলবো আমরা নেগেটিভ ওয়ার্ক। ক্লিয়ার? কেন আমি বললাম A1B মানে আয়তন বৃদ্ধি পাওয়া, মানে গ্যাস দ্বারা কার্য, মানে পজিটিভ ওয়ার্ক। বাট B2A মানে দেখো আয়তনটা হ্রাস পেয়েছে, মানে গ্যাসের ওপর কার্য হয়েছে, তাহলে এই B2A বলতে বোঝাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, কারণ এখানে আয়তনটা কমে গেছে। তাহলে এই আবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে মোট কার্য কত হলো, মোট কার্য মানে এফেক্টিভ কার্য কত হলো, মানে পেলাম কতটা, এক্সট্রা পেলাম কতটা। তার মানে এই মানে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব আমাদের কত বাঁচলো, মানে আমরা কত পেলাম অ্যাকচুয়ালি ওয়ার্কটা। তাহলে W মানে হবে WA1B মাইনাস WA2B। তার মানে এটা পেয়েছি পজিটিভে, এটা পেয়েছি নেগেটিভে, তাহলে এফেক্টিভ তাহলে কত হলো, কত বাঁচলো, তাহলে বাঁচলো হচ্ছে এই টোটালটা থেকে, দেখো এই টোটালটা থেকে আমি এটা বাদ দিয়ে দেবো, তাই তো, যে এই টোটালটা, এই টোটালটা থেকে, এই টোটালটা থেকে যদি এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, তাহলে এটা মনে হচ্ছে A1B2A। তার মানে এই টোটাল সাইক্লিক প্রসেসের কত হবে, কার্য হবে এতটুকুটা, এটা আমাদের এফেক্টিভ। এবং তোমরা জানো যে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে না। কেন? ইন্টারনাল এনার্জি হচ্ছে আমাদের স্টেট ফাংশন, যেটা অবস্থার অপেক্ষক। যেহেতু এ থেকে স্টার্ট করেছিল আবার এতে ফিরে আসলো, তাহলে এখানে কার্য চেঞ্জ হবে। কার্য চেঞ্জ হওয়া মানে তাপগতিবিদ্যার সূত্র অনুসারে তাহলে তাপও চেঞ্জ হচ্ছে, তাই কার্য এবং তাপকে আমাদের পাথ ফাংশন, কিন্তু দুই পয়েন্ট চেঞ্জ করছে না, ফলে এখানে কিন্তু আমাদের ΔU মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে এবং যদি বলা হয় সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যকত হবে, সম আয়তনী প্রক্রিয়ায় কার্যকত হবে, সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে কার্য হয় 0। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা MCQ, তোমাদের পরীক্ষায় আসে যে সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যকত হবে 0। কেন? কারণ সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তনের পরিবর্তন 0 হয় না। সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে কার্য হবে 0। কেন? সম আয়তনী মানে হচ্ছে আয়তনটা কনস্ট্যান্ট, এবং আমরা কি জানি, আমরা তো জানি যে W ইকুয়ালস হচ্ছে P ইন্টু ডিভি, P ইন্টু কত হয় ডিভি। যেহেতু সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হয় না, আয়তন স্থির, ফলে এক্ষেত্রে ডেল ডিভি কত হবে 0, তার W কত হবে 0। এটা তোমাদের 1 নম্বরে MCQ কোশ্চেন। কিন্তু চাপ স্থিরের ক্ষেত্রে কিন্তু কার্য হয়, আমরা পেলাম কিন্তু এখনই। চাপ স্থির থাকলে কার্য কত হয়, W ইকুয়ালস হয় P ইন্টু ডিভি। কারণ এখানে কিন্তু চাপ চেঞ্জ করছে না, কিন্তু আয়তন তো চেঞ্জ করছে, তার মানে আমরা এখানে কার্য পাবো। সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে কার্য PdV, সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে কার্য 0, কারণ আয়তনের পরিবর্তন 0, এবং আবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কার্য তোমাকে কীভাবে ক্ষেত্রফল থেকে বার করতে হবে।
এই ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল, তাহলে বাঁচবে এতটুকুটা, ওটাই হচ্ছে আমাদের কার্য। তাহলে গ্যাস কী পরিমাণ কার্য করে সেটা আমরা বার করলাম। একটা গ্যাস দ্বারা কার্য মানে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওটা পজিটিভ ওয়ার্ক। গ্যাসের ওপর কার্য মানে গ্যাসের আয়তনটা কমছে, মানে ওটা মানে নেগেটিভ ওয়ার্ক। এবং সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে বিতর্ক সেটা বললাম। কেমিস্ট্রিতে ধরা হয় যে গ্যাসের ওপর কাজ করা মানেই প্লাস কাজ করা, কিন্তু আমরা ফিজিক্সে কী চাই, কোনো যন্ত্র নিজে কাজ করুক, যাতে আমরা কিছু পাই ওর কাছ থেকে। ফলে যন্ত্র নিজে কাজ করছে মানে যন্ত্র নিজে বাহ্যিক কার্য করবে, ফলে ওর সোর্স শক্তি লস, ফলে কি আমাদের ওটা আমরা পাবো ফিরে, এটাই। তাহলে ফিজিক্সে হচ্ছে আমরা চাই যে গ্যাস দ্বারা কাজ করুক, ফলে গ্যাস দ্বারা কার্য পজিটিভ, গ্যাস দ্বারা কার্য পজিটিভ এবং গ্যাসের উপর কার্য নেগেটিভ। বা তোমরা এটাও বললাম যে গ্যাস দ্বারা কার্য মানে গ্যাস নিজে কাজ করছে, মানে গ্যাস নিজে আয়তন বাড়াচ্ছে, ফলে ডিভি পজিটিভ, ডাব্লিউ পজিটিভ। আর গ্যাসের ওপর কাজ করা হলে তাহলে আয়তনটা কমবে, তার ডেল ভি নেগেটিভ, কার্য তাহলে নেগেটিভ হবে। সঙ্গে সমচাপী প্রক্রিয়া, সম আয়তনী প্রক্রিয়া। এবং একটা জিনিস বলে দিই, এই যে এই সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে এই লাইনটাকে আমরা কি বলি, সমচাপ রেখা, একে বলি সমচাপ রেখা। আর সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে রেখাকে আমরা কি বলি, সম আয়তন রেখা। তাহলে হলো সমচাপী প্রক্রিয়া কাকে বলবো, গ্রাফ কি, ওর কার্য কত হয়। সম আয়তনী প্রক্রিয়া কাকে বলবো, ওর শর্ত কি, আয়তনটা স্থির, কার্য কত হয় 0 এবং এর গ্রাফ। এবং আবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য আমরা পাই।